হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মানিগুরু। মানিগুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হলো এমার্জেন্সি ফান্ড। এমার্জেন্সি ফান্ড কী, এর গুরুত্ব কী, কেন এমার্জেন্সি ফান্ড রাখা উচিত, কতটা পরিমাণ এমার্জেন্সি ফান্ড রাখা উচিত, এটা কোথায় রাখা উচিত, সব জানাবো আপনাদের। তাই ভিডিওটি শেষ অবধি দেখতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, আমরা বিভিন্ন লক্ষ্য বা গোল পূরণের জন্য বিভিন্ন রকমের ফান্ডে ইনভেস্ট করে থাকি। তার মধ্যে একটি ফান্ড হলো এমার্জেন্সি ফান্ড। এর নাম থেকেই বোঝা যাচ্ছে যে কোনো এমার্জেন্সি সিচুয়েশান, যেটার জন্য আমরা আগে থেকে প্রিপেয়ার্ড থাকি না, হঠাৎ করে কোনো একটা অঘটন কিছু একটা যদি আমাদের লাইফে ঘটে যায়, তো তার জন্য ব্যাকআপ হিসেবে আমাদের একটি ফান্ড তৈরি করে রাখা উচিত, যেটির নাম হলো এমার্জেন্সি ফান্ড বা আপদকালীন সঞ্চয়। এই হঠাৎ এমার্জেন্সি বা আপদকালীন বিষয়গুলো কি কি একটু দেখা যাক। যেমন যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে লুজিং ইয়োর জব, মানে আমরা যে চাকরি করছি সেই চাকরিটা যদি হঠাৎ করে আমাদের চলে যায়, যেরকম কোভিডের সময় আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মানুষের যে জবে তারা ছিলেন তাদের হঠাৎ করে জব লস হয়ে যায় এবং তারা যে ইনকামের সোর্স তাদের ছিল রেগুলার ইনকাম, সেটা থেকে তাদের হঠাৎ ছেদ পড়ে যায় সেই ইনকামে। 2 নম্বর যে কারণটি সেটি হলো মেডিকেল এক্সপেন্সেস। বিভিন্ন মেডিকেল ইমার্জেন্সি, হঠাৎ করে কেউ অসুস্থতা যদি চলে আসে তো হসপিটালাইজ হতে হয়, এর জন্য একটা মোটা টাকা আমাদের হঠাৎ করে ব্যয় হতে পারে। তো এটাও আমরা এই কোভিডের সময় দেখেছি যে বেশিরভাগ ফ্যামিলিতে একাধিক জন একসাথে হসপিটালাইজড হয়েছিলেন। তো সেই ক্ষেত্রে একটা বড় টাকা আমার বের করতে হয় এই মেডিকেল এমার্জেন্সির খাতে। তো সেই জন্যে এর জন্য একটা এমার্জেন্সি ফান্ড আগে থেকে তৈরি করে রাখা উচিত। নেক্সট যে কারণটা হতে পারে সেটা হচ্ছে কোনো আনএক্সপেক্টেড বিল। হঠাৎ করে আমার কোনো ইলেকট্রিকের বা কোনো কিছুর একটা হঠাৎ করে একটা বড় অ্যামাউন্টের বিল চলে এলো, তো যেটার জন্য আমি হয়তো আগে থেকে প্রিপেয়ার্ড ছিলাম না। তো সেটা পেমেন্টের জন্য আমি যদি আগে থেকে কোনো এমার্জেন্সি ফান্ড থাকে তো সেখান থেকে আমি পেমেন্টটা করতে পারবো। বা নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে কোনো হাউসহোল্ড কোনো এক্সপেন্সেস। হঠাৎ করে কোনো বন্যা, ভূমিকম্প বা কোনো মহামারীতে আমার বাড়ির কোনো ক্ষতি হলো, মেরামতের দরকার, হয়তো বাড়ির ছাদটা কিছু অংশ ভেঙে পড়লো বা এরকম কোনো আনএক্সপেক্টেড হাউসহোল্ড কিছু খরচ এসে গেল, যার জন্য আমার কিন্তু একটা অ্যামাউন্ট আগে থেকে রেখে দিতে হবে। আর নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে আমার কার বা কোনো যানবাহনে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছুর কারণে হঠাৎ করে সেটার কোনো সারানোর দরকার পড়ে গেল, তার জন্য একটা মোটা টাকা আমার হয়তো হঠাৎ করে খরচ হয়ে যাচ্ছে। তো এগুলো যদি আমার ব্যাকআপ হিসেবে ইমার্জেন্সি ফান্ড থাকে তো সেখান থেকে আমি এগুলো পেমেন্ট করতে পারবো। সবশেষে লাস্ট যেটা বলবো, যে কোনো ফ্যামিলি মেম্বারের কোনো এমার্জেন্সি এলে, কোনো কারোর কোনো হঠাৎ করে খুব বেশি টাকার দরকার পড়ে গেলে বা কারোর যদি মৃত্যু ঘটে আমার ফ্যামিলিতে, তো সেই একটা মোটা অ্যামাউন্টে তখন খরচ এসে যায়, হঠাৎ করে এসে যাওয়া একটা বার্ডেন, তখন সেই খরচাটার জন্য আমার যদি আগে থেকে এমার্জেন্সি ফান্ডে ব্যাকআপ থাকে তাহলে সেখান থেকে সেই খরচাটা আমি করে নিতে পারবো। তো বন্ধুরা, দেখলাম যে এই সব বিভিন্ন কারণগুলোর থেকে আমি যদি আগে থেকে প্রোটেকশান নিয়ে রাখি তো এই ধরনের হঠাৎ করে কোনো খরচা এসে গেলে আমরা ব্যাকআপ হিসেবে আমাদের ফান্ড অলরেডি আমার তৈরি থাকবে। এবং দেখা যায় যে এই ধরনের কিছু হলে মানুষ সাধারণত প্রচণ্ড মানসিক চাপের মধ্যে, অবসাদের মধ্যে পড়ে যায় এবং তার একটা হয় কোনো লং টার্মের গোলের জন্য কোনো ইনভেস্টমেন্টকে তাকে ভেঙে তখন কোনো পেনাল্টি দিয়ে তাকে সেই অর্থ সেখান থেকে বের করতে হচ্ছে, বা কোনো ঋণের বোঝা তার মাথায় চেপে যাচ্ছে, কোনো মোটা অ্যামাউন্টের মানে মোটা ইন্টারেস্ট পে করে তাকে মোটা টাকা লোন নিতে হচ্ছে, কারোর সোনা দানা গয়না বন্ধক রেখে টাকা নিয়ে আসতে হচ্ছে,
তো এই ধরনের হ্যাজার্ডগুলো যদি আমি এড়িয়ে যেতে চাই তাহলে অবশ্যই আমাকে সবসময় একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখতে হবে। নেক্সট যে বিষয়টি জানতে হবে সেটি হলো কতটা পরিমাণ এমার্জেন্সি ফান্ড রাখা দরকার। এ নিয়ে একাধিক তত্ত্ব আছে। তো কেউ কেউ বলেন যে 6 মাসের স্যালারি রাখা উচিত, কেউ তবে সর্বজনবিদিত যে তত্ত্বটি আছে সবাই যেটা মানেন সেটা হচ্ছে আমার যে হাউসহোল্ড এক্সপেন্সেস, আমার মান্থলি যে হাউসহোল্ড এক্সপেন্সেস, আমার যে এমার্জেন্সি যেসব আমার খরচাগুলো মাসের, আমার বিভিন্ন বিল, আমার খাওয়ার, আমার পোশাকের বা এই মোবাইল রিচার্জ, এইসব যেগুলো এমার্জেন্সি খরচ, সেই সব খরচ মাসের আমার যত টাকা, সেই মান্থলি খরচকে 6 দিয়ে গুণ করলে যে অ্যামাউন্টটা দাঁড়ায়, অর্থাৎ আমার 6 মাসের হাউসহোল্ড এক্সপেন্সেসের যে মোট যে খরচা, সেই অ্যামাউন্ট আমার এমার্জেন্সি ফান্ড হিসেবে সবসময় ব্যাকআপ রাখতে হবে। অর্থাৎ কোনো যদি আপদকালীন অবস্থা এসে যায় 6 মাস যাতে আমার সংসার খরচটা ভালোভাবে চলে যেতে পারে। আমার যদি জব লস হয় তাহলে দেখা যায় যে সাধারণত আরেকটা জব আমার খুঁজে নিতে মোটামুটি কয়েক মাস সময় লেগে যায়। তো সেই জন্যে 6 মাসের একটা ব্যাকআপ আমার রেখে দিতে হবে। একটা উদাহরণ দিলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। আমার মাসের যে নিডসগুলো আছে সেগুলো যদি আমি টোটাল যোগ করে আমি দেখা গেল যে আমার 20,000 টাকার মতো আমার খরচা হচ্ছে, মুদিখানা খরচা, গ্যাসের বিল, লাইটের বিল, ইলেকট্রিক, এসব সমস্ত মিলিয়ে আমার মাসে 20,000 টাকা আমার প্রত্যেক মাসে ব্যয় হয়। তো তাহলে আমার এমার্জেন্সি ফান্ড হিসেবে আমাকে রাখতে হবে 20,000 ইন্টু 6, 1,20,000 টাকা। 1,20,000 টাকা আমার এমার্জেন্সি ফান্ড হিসেবে আমাকে সবসময় ব্যাকআপে রেখে দিতে হবে। নেক্সট যে বিষয়টি আসছে সেটা হলো যে এমার্জেন্সি ফান্ড আমি তৈরিটা কিভাবে করব। কারণ হচ্ছে আমি যে স্যালারি পাই বা আমি যে ব্যবসা থেকে যে আয় হয় তার থেকে হঠাৎ করে আমি 1,20,000 টাকা কিভাবে বের করব। না, এটা কিন্তু আমাদের একদিনে হঠাৎ করে তৈরি করতে আমরা পারবো না। তাই জন্যে আমাদের মান্থলি খরচ থেকে আমাকে বাঁচিয়ে অল্প অল্প করে কিছু মাস ধরে আমাকে এটা আস্তে আস্তে করে করতে হবে। এর জন্য আমি এর আগে একটা ভিডিও এনেছিলাম, সে 50-30-20 রুল। এই রুল অনুযায়ী কিভাবে আমাকে ইনভেস্ট করতে হবে, কিভাবে আমার নিডস আর ওয়ান্টস থেকে টাকা বাঁচিয়ে আমাকে কিভাবে ইনভেস্ট করতে হয় সেটা আমি ওই ভিডিওতে ব্যাখ্যা করেছিলাম। যারা ভিডিওটি এখনও দেখেননি উপরে আই বাটনে ক্লিক করে বা নিচে ডেসক্রিপশান লিঙ্ক থেকে গিয়ে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তো ওই ভিডিওতে আমি বলেছিলাম যে 20% আমার মাসিক স্যালারি থেকে অবশ্যই আমাকে প্রত্যেক মাসে সেভ করতে হবে। তো সেইখানে আমার এমার্জেন্সি ফান্ড যদি প্রথম প্রায়োরিটি আমার এমার্জেন্সি ফান্ড তখন সেটাকে আমাকে আগে বিল্ড করতে হবে, তারপর আমার লং টার্মের গোলগুলোর জন্য আমাকে ইনভেস্টমেন্টে যেতে হবে। আর যতদিন না আমার এই 6 মাসের খরচা এমার্জেন্সি ফান্ড হিসেবে তৈরি হচ্ছে ততদিন আমার ওয়ান্টসের যে খরচাগুলো সেগুলোকে আমাকে কিছুদিন অনেক কমিয়ে রাখতে হবে বা কিছু কিছু আমাকে পোস্টপন করে রাখতে হবে। যেমন বাইরে খেতে যাওয়া, রেস্টুরেন্টে পার্টি করা বা এই ধরনের কিছু কিছু যেগুলো আমার এক্সপেন্সিভ জামা কাপড়, দামি মোবাইল কেনা, এইসবগুলো কয়েক মাসের জন্য আমাকে পোস্টপন করে আমাকে কিছু পরিমাণ বেশি টাকা ওই ওয়ান্টসের থেকেও বের করে নিয়ে এসে আমার ওই ইনভেস্টমেন্টে বাড়িয়ে আমাকে এমার্জেন্সি ফান্ডটা কিন্তু তাড়াতাড়ি একটু তৈরি করে নিতে হবে। নেক্সট যে বিষয়টা সেটা হলো এই এমার্জেন্সি ফান্ড আমি কোথায় পার্ক করব, কোথায় রাখবো বা কোথায় ইনভেস্ট করব। তো বিভিন্ন আমার দেখা যায় যে ইনভেস্টমেন্টের বা টাকা রাখার বিভিন্ন অপশান আছে। যেমন বেশিরভাগ লোকই ব্যাংকে রাখেন, ব্যাংক অ্যাকাউন্টে বা এফডি করে রাখেন। কেউ সোনা ইনভেস্ট করেন, কেউ রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন, কেউ স্টক মার্কেটে ইনভেস্ট করেন, কেউ ইন্স্যুরেন্সে ইনভেস্ট করেন। তো আসুন দেখে নেওয়া যাক যে এই এমার্জেন্সি ফান্ড বা আপৎকালীন যে সম্পদটা এটা আমি যদি রাখতে চাই কোনটা সেরা মাধ্যম। তো ব্যাংকে যদি আমি এফডি করতে যাই তাহলে কিন্তু এফডিতে একটা মেয়াদি জমা আমার হয়, সেখানে আমার দেখা যায়
1 বছর 2 বছর 3 বছরের মেয়াদি একটা জমা হয়, সেখানে কিন্তু লিকুইডিটির আমার অভাব। কারণ আমি যদি হঠাৎ করে দরকার পড়ে 1 মাস 2 মাস কি 5 মাসে, সেক্ষেত্রে আমি কিন্তু ওই এফডি ব্রেক করলেই আমার 1% 2% আমার পেনাল্টি চার্জ হয়ে যাবে। তো এখানে কিন্তু এটা ঠিক অপশান নয়। বা আমি সোনা বা রিয়েলিটি এইসবে যদি আমি ইনভেস্ট করতে যাই, এগুলো আমার কিন্তু লিকুইডিটির খুবই অভাব হয়, কারণ আমি যখন খুশি টাকাটা বের করে আনতে পারবো না। তো ইন্স্যুরেন্স তো একেবারে ইনভেস্টমেন্টের কোনো অপশানই নয়। ইনভেস্টমেন্ট সবসময় আমার করতে হবে এমন জিনিস যেখানে আমাকে সিকিউরিটি, লিকুইডিটি প্লাস আমার রিটার্নটাও ভালো আসবে। তো সেক্ষেত্রে আর ইন্স্যুরেন্স খুব লং টার্মের মেয়াদের হয়। ইন্স্যুরেন্স বা এই ধরনের ইন্স্যুরেন্সের মতন যে ইনভেস্টমেন্ট প্রোডাক্ট, সেগুলোই কিন্তু আমার এই এমার্জেন্সি ফান্ড কখনোই যাবে না। এবার দেখে নেওয়া যাক, এমার্জেন্সি ফান্ডের একটা ব্যালেন্সড পোর্টফোলিও আমি যদি তৈরি করতে চাই, তাহলে আমাকে কোন কোন অপশানগুলো আমার সেরা। তো প্রথমেই বলবো যে এই টোটাল আমি আগে ডিসাইড করে নিয়েছি কতটা পরিমাণ এমার্জেন্সি ফান্ড আমি তৈরি করব। তা এই টোটাল অ্যামাউন্টকে 4টে পার্টে ভাগ করে আমি যদি একটা ব্যালেন্সড ওয়েতে ইনভেস্ট করি, তাহলে আমার সব থেকে সেরা হবে। তো প্রথমে আমি এর মধ্যে 20%, মানে টোটাল যে আমি অ্যামাউন্ট হবে তার 20% আমাকে একদম লিকুইড রাখতে হবে ক্যাশ ফর্মে। সেটা আমি আমার লকারে, আমার আলমারির লকারে রেখে দিতে পারি বাড়িতে, বা কিছুটা আমি আমার সেভিংস অ্যাকাউন্টেও রাখতে পারি। সেভিংস অ্যাকাউন্ট আর আমার একেবারে হাতে ক্যাশ ইন হ্যান্ড আমার 20% আমার রাখতে হবে। নেক্সট পার্ট যে 30%, সেই 30% আমার যাবে লিকুইড ফান্ডে, মিউচুয়াল ফান্ডের। একদম মিউচুয়াল ফান্ড মানে আমরা যেমন জানি যে মিউচুয়াল ফান্ড মানেই লোকে মনে করে যে এটা স্টক মার্কেটে খাটে, কিন্তু না, লিকুইড ফান্ড হচ্ছে একেবারে মানে সেভিংস অ্যাকাউন্টের মতনই একেবারে সিকিউরড এবং একদম কোনো মার্কেট লিঙ্ক নয়। এটা হচ্ছে ডেট ফান্ডে খাটে, একেবারে 91 দিন মেয়াদি, 91 দিন পর্যন্ত মেয়াদি যেসব পেপারগুলো, সেই সব পেপার, বন্ড, ট্রেজারি বিল, এগুলোতে খাটে। এটা একেবারে সিকিউরতম একদম ইনভেস্টমেন্ট। তো সেই লিকুইড ফান্ডে আমাকে রাখতে হবে 30% টাকা। লিকুইড ফান্ডে মাত্র 7 দিনের জন্য সামান্য এক্সিট লোড থাকে, খুবই নগণ্য। তাও 7 দিনের পর থেকে 8ম দিন থেকে যে কোনো দিন আমি ওখান থেকে ক্যাশ তুলতে পারি এবং আমি ইনস্ট্যান্ট আমি টাকা তুলে নিতে পারবো। তো সেই জন্যে 30% আমার এই লিকুইড ফান্ডে রাখতে হবে। এই লিকুইড ফান্ডের আমার রিটার্ন দাঁড়িয়ে যায় প্রায় আমার 5 থেকে 6%। এরপর নেক্সট আমার যে বাকি 30%, নেক্সট 30% আমি রাখবো আলট্রা শর্ট টার্ম ফান্ড। এই আলট্রা শর্ট টার্ম ফান্ডও এক ধরনের ডেট মিউচুয়াল ফান্ড। এই ডেট ফান্ডের আমার মেয়াদ থাকে, ওখানে যেমন বলেছিলাম 91 দিন বা 3 মাস, এখানে 3 থেকে 6 মাস মেয়াদি বিভিন্ন পেপার, বন্ড, এগুলোর ওপর বা সিডি, ডিবেঞ্চার, এগুলোর ওপর ইনভেস্টমেন্ট হয়। তো এটাও মোটামুটি আমার লিকুইড, এখানে কোনো আমার এক্সিট লোড নেই, যে কোনো সময় আমি তুলতে পারি। যে কোনো ভালো আমি এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস, এইগুলো যেগুলো ব্যাংকিং কোম্পানি আছে, এগুলোর আমি এই আলট্রা শর্ট টার্ম ফান্ডে ইনভেস্ট করতে পারি। তো এগুলো নিয়ে পরবর্তীকালে আমি আবার ভিডিও আনছি, কোন কোন ফান্ডে, কোন কোন কোম্পানির কোন কোন ফান্ড ভালো, কোনগুলো কিরম রিটার্ন দিতে পারে, এগুলো নিয়ে আমি নেক্সট পরবর্তী ভিডিও আনছি। তো এখন জেনে রাখুন যে বাকি 30% আমাকে আলট্রা শর্ট টার্ম ফান্ডে রাখতে হবে। তো এই রিটার্ন মোটামুটি 6 থেকে 6.5% আমাকে এটা রিটার্ন দিয়ে দেবে। আর নেক্সট 4 নম্বর যে লাস্ট 20% বাকি থাকছে, এই 20% আমাকে ইনভেস্ট করতে হবে মানি মার্কেট ফান্ড। মানি মার্কেট ফান্ডও এক ধরনের ডেট ফান্ডই। এটাতে আমার ওই 6 মাসের উপর থেকে 9 মাস বা খুব বেশি হলে 1 বছরের ভেতরেই আমার সব পেপারে ইনভেস্ট হয়, এবং এটাও আমার মোটামুটি লিকুইড, এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো কোম্পানির অল্প সামান্য কিছু দিনের এক্সিট লোড একটা থেকে থাকে। তো তবুও এটা মোটামুটি একদম সেফেস্ট ফর্ম,
এবং এখানেও এটাও কোনো স্টক মার্কেট, আমি যতগুলো কথা বলেছি সব মার্কেটে লিঙ্কড প্রোডাক্ট নয়, এগুলোর মার্কেটের ওঠা পড়ার সাথে কোনো সম্পর্ক নেই, এগুলো একদম পিওর ফর্মের একদম ইনভেস্টমেন্ট। এগুলোতে একদম সেবি গাইডলাইন অনুযায়ী সেবি রেজিস্টার্ড সমস্ত মিউচুয়াল ফান্ড কোম্পানি এগুলোকে মেনটেন করে। তাই এখানে আমার টাকার অঙ্কটা একদম সেফ থেকে যায়। তো এইভাবে বন্ধুরা যদি আমি ইনভেস্টমেন্টটাকে এরকম পোর্টফোলিওটাকে এরকম ব্যালেন্সড আকারে আমি যদি তৈরি করে আমার এমার্জেন্সি ফান্ড একটা বানাতে পারি, তাহলে আমার আপদকালীন সময়ের জন্য আমার একদম টেনশন ফ্রি থাকবো এবং কোনো রকমভাবেই আমাকে কোনো বিপদের মধ্যে হট করে আচমকা পড়ে যেতে হবে না এবং কোনো ডেট ট্র্যাপ বা ঋণের বোঝায় আমার উপর চেপে যাবে না। তো এইভাবে যদি আমি ইনভেস্ট করি তাহলে আমার একদম এমার্জেন্সি ফান্ড একদম যেরকম সিকিউর থাকবে, যেরকম লিকুইডও থাকবে, আর সেরকম আমি এর থেকে রিটার্নটাও মোটামুটি একটা ভালো রিটার্নও আমি আর্ন করতে পারবো। এছাড়া এই নিয়ে যদি আপনাদের এই এমার্জেন্সি ফান্ড সম্পর্কে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টস বক্সে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি আশা করব আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দেবো। আর যদি এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো নিচে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে এলেই নোটিফিকেশান পৌঁছে যায়।